বরফ রয়েছে চারিদিকে, ওয়েদার দারুণ। আজকে আকাশটা মেঘলা, ভেবেছিলাম গতকাল বৃষ্টি হবে, সে তো হলো না। বৃষ্টি হলে একটা সুবিধা হতো, আজকে কিন্তু ঝকঝকে আকাশ পাওয়া যেত। দেখি শিলাপাশের ওপর যদি বৃষ্টি হয়, মানে তুষারপাত হয়, ডিলা গ্র্যান্ডি। ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে 8:30 বাজলো। পাহাড়ের মাথা থেকে জাতীয় সড়কে পড়লাম প্রায় হুড়মুড় করে। আজ গন্তব্য তাওয়াং, কিন্তু এই এপিসোড শিলাপাস পর্যন্ত, আর সঙ্গে রয়েছে এই শিলাপাসেরই বোনাস। পাহাড়ি ছন্ন পথ ধরে এগোচ্ছি, নতুন কিছু দেখবারও নেই, দেখাবারও নেই। বলবার এটাই যে এটা লিম ভিলেজ, আর এখান থেকে সেলা গিরিবর্ত বা গিরিপথ 57 কিলোমিটার, তাওয়াং 134 কিলোমিটার, আর নেক্সট যেখানে আমরা প্রথম হল্ট নেব সেই বৈশাখী 42 কিলোমিটার। বেশ একটা জমজমাট এলাকায় এলাম মনে হচ্ছে। রাস্তা ধরে লম্বাটেভাবে দোকান, বাড়ি, গাড়িও রয়েছে অনেক। আমরা বেরিয়ে পড়েছি আজকে ওই 8:35 থেকে 40-এর মধ্যে বেরিয়ে পড়েছি। এখন 9:10 বাজে। রামা ক্যাম্পে চলে এলাম। বেশ চমৎকার ঝকঝকে রাস্তা। এই এতক্ষণ পর কিছু মিলিটারি দেখলাম, মানে এখানে সত্যি সত্যি ক্যাম্প আছে। ও আচ্ছা আচ্ছা, এই তো আমার বাদিকেই ক্যাম্প। এই যে একটা মন্দির আসছে, সুন্দর হলুদ রং দিয়েছে যাতে দূর থেকে দেখা যায়। আর রাস্তা তো ছবির মতো। সত্যি কথা বলতে কি, রাস্তা সুন্দর, পাহাড় সুন্দর, সব ঠিক আছে, কিন্তু মনের মধ্যে রয়েছে শিলাপাস পার হওয়ার উত্তেজনা, বরফ দেখার উত্তেজনা। তাই এই খুব সুন্দর, অতি সুন্দর দৃশ্যগুলোর খাতা পেছনে রাখছি। তবে তেমন তেমন দৃশ্য এলে তার প্রেমে তো পড়তেই পারি, তবে আসুক তো, তারপরে ভাবা যাবে। একটা নদী পেরোলাম, নামধাম জানি না। সেতুর নাম দুধজং রাংড়ি, হয়তো নদীর নাম দুধজং। নদীর পাশ দিয়ে রাস্তা, এক পাশে জঙ্গল, নদী, তারপরে এই রাস্তা। অপূর্ব 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 সুন্দর জায়গা। আমরা কি ব্রিজটা পেরোবো? না, আমরা ব্রিজের পাশ দিয়ে বেরিয়ে চলে যাব। আহা হা হা, কি সুন্দর, কি সুন্দর জায়গা। মুখ দিয়ে যখন এতগুলো কথা বিনা প্ররোচনায় বেরিয়ে এলো, তাহলে প্রকৃতিতে ক্রমশ মজে যাচ্ছি। আরে সে তো হবেই। স্বপ্নে ইলিশ থাকলেও কাতলা ভেটকির স্বাদ নেব না, তাড়িয়ে তাড়িয়ে নেব। এই যে কালো ফিতের মতো রাস্তাটা, খুঁড়োর কলের মতো নাকের ডগায় শিলাপাস বুলিয়ে লোভ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, তাকেও তো কিছু মার্কস দিতে হবে নাকি? আহা আহা, এখন মনে হচ্ছে এ পথ যেন না শেষ হয়। এই রে, আকাশের মেঘটা তো ভালো ঠেকছে না, আবার মনে মনে আশার পারদও চড়ছে। তাহলে কি শিলাপাসে বৃষ্টি? তাহলে কি শিলাপাসে তুষারপাত? অনেকটা উঠে এসেছে, ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। শিলাপাস 13,700 ফুট, আর এখন আমরা অন্তত 11,000-এর কাছাকাছিই আছি। এ আবার অন্যরকম সাজসজ্জা। বারে বা, এই কৃষকায় তন্নিরা এই জবরদস্ত পাহাড়ের গায়ে বেশ মানিয়ে গেছে তো। ওই যে নিচে দিয়ে আমরা চলে এলাম। অল্টিটিউড অনেকটাই গেইন করেছি বলে মনে হচ্ছে, কারণ শরীর দিয়ে বুঝতে পারছি যে এখন মনে হচ্ছে একটু চুপ করে থাকি, একটু দেখতে থাকি, শান্ত হয়ে থাকি।
পুরো মেঘে ঢেকে গেছে। জাং 59, তাওয়াং 107 আর সেলাপাস 30। ব্যাস, এবার পুরো মেঘের রাজ্যে ঢুকে পড়লাম। কি দেখব? কিচ্ছু না। কি দেখাবো? কিচ্ছু না। আর এই ব্যাখ্যার বাইরে এই কিচ্ছু না কি পাওয়ার জন্য প্রকৃতি প্রেমিকরা ঝোলা কাঁধে বেরিয়ে পড়ে, আমরা যেমন। কান বন্ধ হয়ে গেছে, অনেকটা অল্টিটিউডে উঠেছি, পুরো মেঘ ভেদ করে আমাদের বাস যাচ্ছে, আর কোনো যানবাহন দেখছি না। উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে তখন একটু হেডলাইটের আলো দেখা যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে একটা কিছু আসছে। হেডলাইট তো বলবো না, ফগ লাইট জ্বালিয়ে আসতে হচ্ছে। এইভাবেই চলে এলাম 11,500 ফুট উঁচু বৈশাখী, দিরাং থেকে 49 কিলোমিটার মিলিটারি বেস। এখান থেকে আর 20 কিলোমিটার, 20 নয় আরও কম হচ্ছে সেলাপাস। এই যে আই লাভ বৈশাখী লেখা আছে, পুরো মেঘে ঢাকা। এখানে একটা আর্মি ক্যান্টিন আছে। মোট বসবাসকারী মানুষজনের সংখ্যা মাত্র 48 জন। এটি এখানে একমাত্র চা, কফি, ম্যাগি পকোড়ার পয়েন্ট। ফলে একটু ঠেলাঠেলি, পহেলে হাম ব্যাপারটা তো রয়েছেই। এই হচ্ছে নাম দামের লিস্ট। যখন যেটা অ্যাভেলেবেল সেটাই পাওয়া যাবে। বেশ ঠান্ডা আছে, চারদিকে মেঘ, এটা দারুণ ব্যাপার। বাথরুমের এখানে মেয়েদের বাথরুম, আর ছেলেদের আলাদা কিছু আছে হয়তো, কিন্তু জঙ্গল আছে, অসুবিধা নেই কিছু। মিলিটারিদের ক্যান্টিন, একটা ভেতরেও ক্যান্টিন আছে, বাইরেও একটা ক্যান্টিন আছে, দুটো ক্যান্টিন। এখানে মিলিটারিদের পোশাক আশাক কিছু বিক্রি হয়, জ্যাকেট প্যাকেটগুলো অত্যন্ত ভালো, কিনতে পারেন। আমি আর কেনার নিলাম না। বৈশাখী থেকে কফি খেয়ে রওনা দিলাম। অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে এলাম, দেখতেই তো পাচ্ছ যে কি অপূর্ব রাস্তা দিয়ে এসছি। আপাতত মেঘ আছে, এখন আর রাস্তা কিছু দেখাও যাবে না, সুতরাং একেবারে সেলাপাশে গিয়ে তবেই আমরা দেখতে পাবো। তবে রাজু ভাইয়া, মানে আমার ড্রাইভার ভাইয়া বললেন যে ওপরে গিয়ে হয়তো ক্লিয়ার ওয়েদারই পাওয়ার সম্ভাবনাটা বেশি। আশায় বুক বেঁধে কুয়াশার মধ্যে এগিয়ে যাচ্ছে। মেঘ কেটেছে, আরে কিছু তো কেটেছে। সিগনেচারের মতো টুকরো টুকরো আইসল্যান্ড দেখা যাচ্ছে, সঙ্গে এই ত্রিস্তর মহেঞ্জোদারো। বিশ্বাস করুন, হঠাৎ আমার এটাই মনে এলো। এইসব টুকরো টাকরা বরফ দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রথম সেলা টানেলে। এটি ছোট, মাত্র 980 মিটার লম্বা। আর এই সুড়ঙ্গে ঢোকা মানেই বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন, খানিক যেন অন্ধত্ব। যত দূরত্ব কমে তত প্রকৃতির সঙ্গে দূরত্ব বাড়ে। সেলাপাস এখন বরফে বন্ধ, অগত্যা এই বাইপাস। একবার ম্যাপটা দেখে নেওয়া যাক। এই নীল রেখাটা সেলাপাসের পথ, আর এই দ্বিতীয় ছবিটায় আসুন, ওই সাদা রেখাটা সেলাপাসের পথ, আর নিচে হলুদ রেখাটা টানেলের মধ্যে দিয়ে যাওয়ার পথ। তবে কমলি ছড়েগা নেহি, ফেরার সময় আমরা সেলাপাসে যাবই যাব, আর সেটাই আপনাদের জন্য বোনাস। টানেলের মুখে পৌঁছে গেলাম। উচ্চতার দূরত্বে টানেল সেলাপাসের থেকে 400 মিটার নিচে। পৃথিবীর সবথেকে লম্বা বাই লেন টানেল এই সেলা টানেল। এই বাই লেনের মধ্যে একটি লেনই সক্রিয় থাকে, আর দ্বিতীয় লেনটি এমার্জেন্সির জন্য রাখা আছে। এই যে সেলা টানেল, আমরা উপরে গিয়ে দাঁড়াবো। কাজ শুরু হয় 15ই অক্টোবর 2020। উদ্বোধন হয় মাত্র 1 বছর আগে, 9 মার্চ 2024। 1555 মিটার লম্বা এই টানেল, আর টানেলের উচ্চতা হচ্ছে 13,000 ফুট।
দিরাং থেকে তাওয়াং দূরত্ব প্রায় 20 কিলোমিটার কমে গেছে এই টানেল হওয়ায়। সব থেকে বড় কথা, অল সিজন অ্যাক্সেস সম্ভব, যেটা স্থানীয় মানুষ ও সামরিক ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। বেরিয়ে এসে বুঝলাম একেবারে হতাশ হওয়ার কিছু নেই। পথটুকু ছাড়া বাকি একেবারে বরফের চাদরে মোড়া। দারুণ ওয়েদার, সব বরফে লাফাই। এই দেখো, দারুণ অসাধারণ জায়গা। দাঁড়িয়ে আছে আই লাভ তাওয়াং মানে সেলা টানেল আমাদের ওয়েস্ট কামিং থেকে তাওয়াং জেলায় আছড়ে ফেলেছে। নে, এবার কি করবি কর। যাই, এবার বরফে লাফালাফি করি। সেলা পাশে এসে গেছি। অসাধারণ সৌন্দর্য, চারিদিকে বরফ। এখানে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। এই হচ্ছে সেলা টানেল, বিশাল সেলা টানেল, আর বরফ রয়েছে চারিদিকে। ওয়েদার দারুণ সুন্দর। ও 13,000 ফুটে আমরা এখানে লাফালাফি করছি। দারুণ মজা। সেলা পাস পার হয়ে যাচ্ছি। এই অসাধারণ দৃশ্য, আবার ফেরার সময় আমরা দাঁড়াবো। এইবার হলো আসল নেমন্তন্ন। আগেরটা যে স্টার্টার ছিল তা তো আগে বুঝিনি। এত আয়োজন নিয়ে যে প্রকৃতি সারপ্রাইজ দেবে তাও বুঝিনি। যত এগোচ্ছি তত যেন এক একটা পর্দা খুলে যাচ্ছে। একটু করে নামছি আর মনে হচ্ছে এই তো এইখানে, এবার একটু থামি। কখনো ডান দিকে কখনো বাঁ দিকে প্রকৃতি দেবতা রং তুলি নিয়ে প্রস্তুত। আমরা আসার আগেই সাজিয়ে দিচ্ছে পাহাড়। এখানে পাহাড়ের গায়ে শুধু বরফ নয়, পাইন গাছের ডেকোরেশন। বরফ গলা জলে তৈরি হয়েছে ঝর্ণা। যথারীতি একটু রং আনার জন্য প্রেয়ার হুইলও রয়েছে। একটু ঘনিষ্ঠভাবে দেখলেই বোঝা যাচ্ছে প্রকৃতির কাজে এখানে কোনো ফাঁকিবাজি নেই। ছোট্ট নদী, ছোট্ট কাঠের ব্রিজ, টুক করে বাস থেকে নেমে পড়া, এর বাইরে আর কি বা করতে পারি। ক্যামেরা চোখ বুলিয়ে নিচ্ছে অন্দরে কন্দরে। এবার উঁচু থেকে নামছি, বরফ কমছে। পৌঁছে গেলাম যশবন্তগড়। এই যশবন্তগড়ের গল্প পরের পর্বে বলবো। এই পর্বে শোনাবো আর দেখাবো আসল সেলাপাস। সিট বেল্ট বেঁধে নিন। গুড বাই তাওয়াং। আমরা ঝলমলে তাওয়াংকে রেখে চলেছি। 2 দিন ছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মনটাও কেমন স্যাঁতস্যাঁতে হয়েছিল। আজকে দারুণ আবহাওয়া, ঝকঝকে তাওয়াং। একটু দেখাই, এই যে তাওয়াংয়ের গল্প তো পরে করব, গুছিয়ে বিশদে। এখন
সেলা পাশ দিয়ে ফেরার গল্প। গত রাতে বৃষ্টি আর তুষারপাতের ফলে খবর আছে সেলা পাশে বরফ জমজমাট। সারথি রাজু ভাইয়াকে বললাম, এবার কিন্তু টানেল নয়, সেলা পাশ দিয়েই যাব। রাজু ভাইয়া বলল, আগে খোলা থাকবে তবে না। আমি তো নাছোড়, আমি যাবই। আমাদের ধারণা ঠিক ছিল। যশবন্তগড় পেরোবার আগে থেকেই দেখলাম বরফ আর বরফ। তখনও জানি না আমাদের জন্য আরও কি বিস্ময় অপেক্ষা করে আছে। পেরোলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, চা লঙ্কা বড়া খেয়ে দৌড়। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই স্বর্গে পৌঁছে গেলাম। স্বর্গ এর থেকেও সুন্দর? নেভার, হতেই পারে না। কি আমার সঙ্গে একমত তো? আমাদের সহযাত্রীদের মধ্যে যারা সুইজারল্যান্ড গিয়েছেন তারা তো একমত। তারা বুঝতেই পারছে না যে ওখানে বাড়তি কি ছিল। এই পথটা একটু এডিট করছি না, প্লিজ স্কিপ করে এগিয়ে যাবেন না। দেখুন, দেখতে থাকুন আর ভালোবাসতে থাকুন। আমরা ডান দিকে টানেলের রাস্তায় না গিয়ে পাশের রাস্তা ধরে নিয়েছি। আমরা সেলার রাস্তা ধরলাম, মানে সেলা পাশের রাস্তা, আর ওই নিচের দিকে টানেলের রাস্তা চলে গেছে। আসার সময় আমরা টানেল দিয়ে এসেছিলাম, এখন আমরা যাচ্ছি অরিজিনাল সেলা পাশে। এই অনবদ্য অভিজ্ঞতা। সামনের পাহাড়টা লক্ষ্য করুন, তার গা দিয়ে যে রাস্তাটা ওপরে উঠে গেছে ওটাই প্রচলিত সেলাপাস। এবার সেলাপাসের নামকরণের ইতিহাসটা বলে নেওয়া যাক, যেটা আগে বলা হয়নি। 1962 সালে চীনা আগ্রাসনের সময় মহাবীর চক্র যশবন্ত সিং রাওয়াত একাই চীনাদের রুখে দিয়েছিলেন দুজন স্থানীয় মোনপা মেয়ের সাহায্যে। তাদের নাম সেলা আর নুরা। সেলার এই যুদ্ধকালীন সময়ে মৃত্যু ঘটে আর নুরা চীনাদের হাতে ধরা পড়ে। সেলা নুরার অমর কীর্তিকে স্মরণে রাখার জন্যই এই পাশের নাম রাখা হয় সেলাপাস, আর একটি অসাধারণ ঝর্ণার নাম রাখা হয় নুরানাং। আবার অন্য মতে সে বৌদ্ধ সাধকের নাম, আর লা মানে তো পাস বা গিরিপথ। শুধু লক্ষ্য রাখছি সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, তাহলে বুঝবো পথ খোলা আছে, কিন্তু সামনে পিছনে কোনো গাড়িরই হদিশ নেই। আমরা তো পাকডন দ্বীপে উঠেই চলেছি, উত্তেজনা চরমে। আরে ওই তো গাড়ি আসছে, মানে পাশ খোলা। না, ভুল ভেবেছিলাম। ওই গাড়িগুলো আমাদেরই মতো এগিয়ে গিয়ে পিছিয়ে আসছে। আমরাও কিছুটা এগোলাম, তবে অবশেষে গাড়ি ঘোরাতে বাধ্য হলাম। রাস্তায় বরফ, মিলিটারি যেতে দিচ্ছে না। সেলাপাস বরফ জমে আছে, ওই যে উপরে সেলাপাস। হ্যাঁ, দেখ, আমরা ওইখানে বরফ জমে আছে, যেতে পারলাম না। আমরা টানেল দিয়ে যাব, কিন্তু আমরা যা দেখলাম সেটা অতুলনীয়। এই অতুলনীয়, অতুলনীয়। তো স্বর্গ, স্বর্গ, স্বর্গ।
আমরা সেলার অর্জিনা যে পাস মানে গিরিপথ সেখান থেকে নেমে এসে আমরা ধরলাম এবার টানেলের দিকে, নতুন যেটা তৈরি হয়েছে, যেটা দিয়ে আমরা এসছিলাম। একবার শেষবারের মতো এদিকটা আমরা দেখে নিই, ওদিকেও বরফ পাবো বোঝাই যাচ্ছে। টানেলের রাস্তায় এখন চরম ভিড়, বরফও বেশি। দাঁড়াবো না, বেরিয়ে যাব। তার আগে নির্লজ্জের মতো বলি, এত সুন্দর একটা পর্ব দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে পারবেন? দিদির পক্ষে একটা চমৎকার কমেন্ট তো করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।